এসব আমি জানতে চাইছি তোর থেকে। উষা ছোট থেকেই সুন্দর, আরও মা যে সুন্দরী ছিল, অসুন্দর হওয়ার তো কিছু নেই। আর মাথায় রাখিস, সে ভূঁইয়া বাড়ির মেয়ে, তার উপরে আমার স্ত্রী। চোখ এবং মুখ দুটোই সামলে রাখবি। আমি আমার পরিবার আর বাড়ির মেয়েদেরকে কতটা কনসার্ন সেটা তোর অজানা নয়। আর বিয়েটা না ভাঙা অবধি ও আমার স্ত্রী। বিয়েটা মানতে না পারি, কিন্তু তাই বলে বিয়ে যে হয়নি সেটা তো অস্বীকার করতে পারবো না। বুঝেছি। পরে শোন, আঙ্কেল অনেক কথাই বললো উষার ব্যাপারে, তোকে বোঝাতেও বলেছে। বলেছে উষার মধ্যে লোভ, অহংকার বা তার মায়ের মতো কোনো বাজে নেশা নেই। সে তাহাজ্জুদ নামাজ থেকে প্রতিটি নামাজে মোনাজাতে তোকে রাখে, তোকে চায়। এর থেকে বড় পাওয়ার কিছু কি আছে? সে বাইরে গেলে বোরকা পরে, কলেজে মুখে মাস্ক আর হিজাব পরে যায়। গাড়ি ছাড়া ওকে একলা ছাড়ে না কেউ। অনেক ছেলেই পিছনে ঘুরে, কিন্তু সে তার বাল্যকালের সেই ছেলে বন্ধু ছাড়া আর কারোর সাথে মেশে না। আর কোনো ছেলে বন্ধু নেই। আঙ্কেল ওকে নিয়ে অনেক চিন্তায় আছে। আর বারবার বলছিল, ভাইয়া তোমার বন্ধুটাকে দেশে পাঠিয়ে দাও। ওর মতো রকচটা মানুষটাই পারবে তার বউকে হেফাজতে রাখতে। বউটা যখন তার দায়িত্ব তার। আমরা এবার সত্যি চিন্তায় আর থাকতে পারছি না। আরও অনেক কিছুই বলল, কিন্তু দিন দিন বিষয়টা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। তাকে আগলে রাখার একটা মানুষ দরকার। এমনিতেই নাকি দুবাই। কিছু একটা মনে পড়তেই গালিব চুপ হয়ে গেল। সাগর তো রেডি হচ্ছিল, সাথে গালিবের কথাতে পূর্ণ মনোযোগ ছিল। আরাফের কথাগুলোর মানে সে বুঝতে পারল না। গালিব চুপ হয়ে যাওয়াতে ভ্রুকুচকে তাকায় গালিবের দিকে। তুই কি বলতে চাইছিস বল তো, খুলে বল পুরোটা। বললামই তো। আমার তো মনে হচ্ছে কিছু লুকাচ্ছিস, বল। না, সবই বলেছি, লোকাইনি। আসলেই সে কথা লুকাচ্ছে। আরাফ আর আঙ্কেল বারবার করে না করে দিয়েছে, যেন সে সাগরকে এসব না জানায়। তাহলে হিতে বিপরীত হবে। উল্টো বলবে মেয়ে কলেজে যায় ছেলেদের সাথে আড্ডা দিতে, আর কিছু বলা যাবে না। কি হলো, বলছিস না কেন? দ্রুত বল। সাগর একটু বিচলিত হলো। কি সাগর কি উষাকে নিয়ে চিন্তা করছে? এমন ভাবনা মনে আসতেই গালিবের মনটা আনন্দে নেচে উঠল। মনে মনে ভাবল, এভাবেই ভালোবাসা হবে। সামনে থেকে যখন দেখবে শালা টাসকি খেয়ে যাবে, তা আমি খুব ভালো করেই জানি। তার আগে শালাকে একটু বাজিয়ে দেখা যাক। মনে মনে এসব ভেবে গালিব উত্তর দিল, ওসব কিছু না, এই উষার একটা দুর্ঘটনা আর কি। সাগর গম্ভীর এবং রাগী কণ্ঠে বলল, দেখ, তোর মন যা ভাবছে তা একদমই না। উষা আমার কাজিন হয়, ভুলে যাস না। আমার পরিবারের ব্যাপারে সব জানার এবং ওদের রক্ষা করার সব রাইট আমার আছে। সো ফার্স্ট ফার্স্ট বলে ফেল দেখি। তুই এত রাইট তোর? এই 5 বছর তো দেখলাম না একদিন ওষার সাথে কথা বলতে। মেয়েটা কেমন আছে, কিভাবে দিন কাটছে, এসব খবর নিয়েছিস কখনো? এখন এসব জেনে কি করবি? ওসব মরে গেলেই বাকি। দাঁতে দাঁত চেপে গালিবের কাছে গিয়ে দাঁড়ায় সাগর। তোকে বলেছি বলতে বলবি। ওষাকে একটা ছেলে দুবার এসিড দেওয়ার চেষ্টা করেছে, লাস্টবার রেপ করার চেষ্টা করেছে। রেইপের বিষয়টা একটু বানোয়াট। গালিব সাগরকে বাজিয়ে দেখতেই কথাটা বলল। কথাটা কর্ণকুহর হতেই সে অবাক দৃষ্টিতে তাকায় গালিবের দিকে। এদিকে গালিব সাগরের মনোভাব বুঝতে পারছে না। সাগর রেগে আছে নাকি কষ্ট পেল নাকি চিন্তিত, সেটা সে ধরতে পারল না। চুপ করে গেলি কেন? আমার মুখের দিকে কি দেখছিস? পরে বল কি হয়েছে, পুরো কাহিনী বল। গাড়ি নষ্ট থাকায় আর বাকি দুইটা তো চাচাদের কাছে থাকায় ওষাকে আনার জন্য গাড়ি ছিল না। ওকে একাই চলে আসতে বলে। পরে কোচিং শেষে ওষা একাই বাসায় যাচ্ছিল। এলাকায় নতুন এক ছেলে আসে যে ওকে ডিস্টার্ব করতো, কিন্তু ওষা তেমন পাত্তা না দেওয়ায় আর রিজেক্ট করার কারণে এসিড দেওয়ার চিন্তাভাবনা করে। মাগরিবের নামাজের সময় বেশিরভাগ মানুষ মসজিদে, আর ওই দিকটার রাস্তায়ও একটু ফাঁকা। একা পেয়ে পথ আটকে ওষার পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে। ওষা ওদের দেখে আর একা থাকায় উল্টো দিকে দৌড় দেয়। আর কোচিং সেন্টারের সামনে যেতেই কোচিংয়ের স্যারের সাথে দেখা পড়ে। উনি বাসায় পৌঁছে দেয় ওষাকে। আর আরাফরা কেউ তখন ঢাকায় ছিল না। পরে অবশ্য আঙ্কেল অনেক চেষ্টা করেছিল জেলে নেওয়ার, প্রমাণ না থাকায় কারণে পারেনি। সাগর অবাক হয়ে যায়। তার এই রক্ষণশীল পরিবারের অবস্থা, একটা মেয়েকে রক্ষা করতে পারে না। সে তো শুধু ভূঁইয়া বাড়ির মেয়ে না, সে তো রিপ্তিহাত ভূঁইয়া সাগরের বউ। ভিতরে ভিতরে ক্রোধে ফেটে যাচ্ছে সাগরের, কিন্তু তার 1 ইঞ্চিও গালিবকে বুঝতে দিল না। বাট সাগর জানে
সে না বললেও গালিব বুঝে যাবে। এই গালিব আর নেহালি তার পরিবারের পরে জীবনে পাওয়া সেরা উপহার। সাগরের থেকে 17 দিনের ছোট নেহাল, একে তো ফুফাতো ভাই, তার উপরে বেস্ট ফ্রেন্ড। সাগর মনে আঘাত পেয়েছে। এরকম একটা ঘটনা তাকে কেউ জানায়নি। নেহালও না, ইচ্ছা করছে ছুটে যাবে দেশে, শরীরের সব রাগ ঝেড়ে আসবে। পরে আবার কবে অ্যাসিড আর রেপ করার চেষ্টা করেছে? অনেক বেশি রাগান্বিত আর চিন্তিত হয়ে সাগর কথাটা বলে। আবার আরেকদিন বৃষ্টি ছিল, তাই ওষা একাই বের হয়েছিল গাড়ির জন্য, আর দাঁড়ায় নাই। পরে মাঝ রাস্তায় ও ছেলেপুলেরা ওকে ধরে ফেলে। ওষা খেয়াল করেনি ওরা বৃষ্টির কারণে মেবি দোকানে আশ্রয় নিয়েছিল। ওষাকে দেখে বের হয়ে আসে আর পিছন থেকে ধরে ফেলে। এটা আবার দোকানদার দেখে ফেলে, কিন্তু ছেলেটা বকাটে আর উগ্র বলে কিছু বলার সাহস পায় না। দোকানের কাছে তোদের দারোয়ান রাজীব চাচার নাম্বার ছিল, পরে ওনাকে কল দেয় আর উনি আরাফকে জানায়। আর আরাফ রাদীপ আর সাদাবকে নিয়ে বের হয়ে যায়। আঙ্কেল পুলিশকে কল দিয়ে আগে জানিয়ে রাখে। নাহিদ চাচা তখন সিলেট ছিলেন, যে কারণে উনি এখনও কিছুই জানেন না। আর ওই দোকানিটা বৃষ্টির মধ্যেই একজনকে দোকানে বসিয়ে ছেলেদের পিছু নেয়। এতটুকু বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল গালিব। সাগরের দিকে তাকিয়ে বলে, আরাফ আর রাদীপ ইচ্ছামতো পিটাইছে শালাকে, পরে পুলিশ নিয়ে যায়। সাগর গম্ভীরভাবেই জিজ্ঞেস করে, ওর সাথে কি করেছিল? সেটা আমাকে বলেনি। জানিস এই ঘটনার পরে ওষা কি বলেছিল তোর বাবাকে? সাগর অবাক দৃষ্টিতে গালিবকে জিজ্ঞেস করে। কি বলেছে? গালিব ঠোঁটের হাসিটা আবারও প্রসারিত করে বলে, মেয়েটা সত্যি তোকে অনেক ভালোবাসে। আঙ্কেলকে বলে যে তোকে এই ঘটনা জানাতে, আর তুই বা পরিবার যদি না চায় সে লেখাপড়া করবে না, বাড়ির বাইরে বের হবে না। সাগর ভাই না চাইলে সব বাদ দিয়ে দিবে। সাগর কিছুটা না, অনেকটাই অবাক হয় কথাটা শুনে। মুস্কি হাসি দিতেও ভুলে না, যা গালিব দেখতে পায়নি। গালিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ল্যাপটপ ব্যাগটা হাতে নিয়ে বের হতে থাকে আর বলে, সময় নেই গালিব, অলরেডি উই আর লেট। পিছন থেকে গালিব বিড়বিড় করে বলে, শালা বজ্জাত, শালার কি কোনো সমস্যা আছে? শালা কি গে নাকি? বিদেশিনীও কারো দিকে চোখ দেয় না, খালি আমাদের সাথে চিপকে থাকে। আজব, আসলে সাগর গিয়ে নাকি? নিহালকে বিষয়টা জানাতে হচ্ছে। এখন যদি আমি আসি রে গালিব, তোর সুন্দর গাল দুইটা কি? আর বলতে পারল না। শালা সত্যি বললে সবারই লাগে। ফজরের নামাজ পড়ে বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন নাহিদ ভুইয়া। তার মেয়েটা অনেক ভালো, নম্র, ভদ্র। উষার মতো মেয়ের বাবা হতে পেরে মাঝে মাঝে উনি নিজেই গর্ববোধ করেন। মেয়েটা বিরতিতে আছে, নামাজ নেই। নামাজ না থাকলেও প্রতিদিন সকালে উঠে বাবা, দুই চাচা আর ভাইদেরকে নামাজের জন্য তৈরি করে দিয়ে সব গুছিয়ে তারপরে মসজিদে পাঠায়। এক্ষেত্রে সব দায়িত্ব সে নিজেই পালন করে। খুব বেশি অসুস্থ না থাকলে মিস হয় না কখনোই। প্রতিদিন নামাজ শেষ করে সবার জন্য চা কফি বানিয়ে রুমে দিয়ে আসবে, আর এর পরেই এক ঘুম দিবে, একদম 9টায় উঠবে। নিজের সহজ সরল আর বোকা মেয়েটার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। নিজের মেয়ের ভাবনায় মশগুল ছিলেন নাহিদ ভুইয়া। দরজার বাহির থেকে নাবিলা ভুইয়া অনুমতি চাইল। নাহিদ, ব্যস্ত? আসবে ভেতরে? আসো ভাইজান, আমার রুমে আসলে তোমার অনুমতি নিতে হয়? ম্যানার্স বলতে কিছু বুঝিস? তোর মতো ব্যাককেলামি? হয়েছে, পাশের চেয়ারে বসো। ওষা চা নিয়ে আসবে হয়তো এখনই। নাবিলা ভুইয়া চেয়ারে বসতে বসতে বলল, আমি জানি কাল সারা রাত তুই আর তোর মেয়ে কেউই ঘুমাতে পারিসনি, আমরাও ঘুমাতে পারিনি। আরাফের মাও সারা রাত ছটফট করেছে। উষার মুখটাও কেমন মলিন হয়ে আছে। সাগর যদি সত্যি উষার সাথে এমন কিছু করে, এই পরিবারে সুনামি হবেই। সাগরের ভাইদের গায়েও তো একই রক্ত, সবটাই তো রক্তচটা, তাণ্ডব লাগিয়ে দিবে। রাফিদ তো এমনিতেই কথা বলতে চায় না সাগরের সাথে। দেখো ভাইজান, এমন কিছুই হবে না। আমার সাগর বুঝবে ও ভয় পাচ্ছে। এতদিন দূরে থাকলো না, দেখবে সব কেমন ঠিক হয়ে যায়। নাবিলা ভুইয়া অবাক হলেন। এই 5 বছরে কত কিছু ঘটে গিয়েছে। একবারের জন্য নিজেদের মনোবল হারায়নি তার দুই ভাই। তাই যেন হয় নাহিদ, সেটা যেন সঠিক বুদ্ধি হয়। এবার দরজা খুলে ভিতরে এলেন সিজান ভুইয়া, সাথে লিপি বেগম এবং মারিয়া জামানও আছে। আম্মা, গিয়ে ডেকে আনো, বলো দুই ভাই নাকি আমাদের রেখে কি পরামর্শ করতাছোস, তাই আসতে বলো। আমরাও চলে এলাম। উষা, চা নিয়ে আয়। চেয়ারে বসতে বসতে দুই ভাইয়ের উদ্দেশ্যে কথাটা বললেন সিজান ভুইয়া। উষা চা নিয়ে আসলে খবর পাঠাতাম আপনাদেরকে ডেকে আনতে। উষা চা নিয়ে ভিতরে ঢুকে সবাইকে চা দিতে দিতে বলে,
আমার এক্সামের আগে চলো না আমরা একদিন কোথাও হতে ঘুরে আসি। উষার কথা শুনে মারিয়া জামান খুশি হয়ে বলে, তোর এক্সাম শেষ হোক, আমার বাবার বাড়ি মানে শহরে না, গ্রামের বাড়িতে যাব সবাই মিলে। সবাই এক সুরে বলে উঠল। হ্যাঁ, যাওয়া আবার এক্সামের পরে হবে, আগে কিছু না। লিপি বেগম উষার হাত টেনে ধরে নিজের পাশে বসায়। তোকে যে না করি সকাল সকাল উঠে এসব করতে হবে না, কথা শুনিস না কেন? তোর নিজের সংসার এটা, আমরা তো আর তোকে না করিনি। একটু বড় হ, তারপরে পুরো দায়িত্বটাই তোর ঘাড়ে পড়বে। বাড়ির বড় বউদের যে অনেক দায়িত্ব। উষা তার বাবা এবং চাচার সামনে লাজুক হাসে তার বড় আম্মুর কথা শুনে। দেখ দেখ আরিশা, এই মেয়েটাকে দেখ, কি কিউট। উফ, পুরাই কুচকুচি রে। নিজের চোখ ঠিক কর। ছি সাদাফ, আমার ভাইদের মধ্যে কেউ তোর মতো না। তোর চরিত্র এত খারাপ কেন? আমি অতি শীঘ্রই মামার আরব ভাইয়াকে বিষয়টা জানাচ্ছি। তোর একটা ব্যবস্থা করতেই হবে। আরে এখানে চরিত্র খারাপের কি আছে? আজব, সুন্দর জিনিসকে সুন্দর বলবো না, আর তুই আমার চরিত্র নিয়ে কথা বলছিস কেন? তোর কথা শুনে মনে হচ্ছে আমি কত মেয়েদেরকে জানি চিপাই চাপাই নিয়ে গেছি। বেয়াদব বেডি, তুই আমার বোন নামে কলঙ্ক। ওষাই পারফেক্ট। আর তাছাড়া একটা কথা মাথায় রাখিস, এই আবার ভুয়া সাদাফ এমন কোনো কাজ করবে না যাতে তার চরিত্র দাগ লাগবে। হ্যাঁ তাই তো, যে মেয়ে দেখি সেই মেয়ে দেখে পাগল হয়ে যাস। থাপড়ায় গাল লাল বানিয়ে দেব বেয়াদব। কই মেয়ে দেখে পাগল হয়েছি, জাস্ট বলেছি মেয়েটা সুন্দর। হ্যাঁ তুই সেটাই কেন বলবি? নজর হেফাজত কর, মেয়েদের দিকে কুনজর দিবি কেন? ও মোর আল্লাহ, তুই দেখছিলি আমি কুনজর দিছি না সুনজর দিছি? শয়তান মহিলা। আরিশা রেগেমেগে সাদাফের দিকে তেড়ে গেল এবং তেজি কণ্ঠে বলল, একদম মহিলা বলবি না আমাকে। কেন? বললে কি করবি তুই? 100 বার বলবো, তুই বেরি, তুই মহিলা। শালা, আমার ক্রাশ আসতেছে, তোকে জুতা পিটা করবো আমি আবার এসব বললে। তুই বুইড়া খাটাস। সাদাফ ভেংসি কেটে বলল, হাই, যেই না আমার চেহারা তার আবার ক্রাশ? কি বলিস রে শুভ? এই হাওয়াইটার মতো ফোলাও নাকি কারো ক্রাশ হয়? হ্যাঁ রে সাদাব, ঠিকই বলেছিস। ছেলেটাকে দেখতে যেমন কিউট লাগে সে আসলে তেমন কিউট না। কিভাবে যে খায় ওয়াক্ত। আমার সেদিনের ক্যাফেটেরিয়ার কথা ভেবে গা গোলাচ্ছে। লিটা কথাটা শেষ করতে পারেনি। আরিশা এক প্রকার খামচে ধরে লিটার মুখটা। একদম কথা কম বলবি। তলে তলে যে আমার ভাইটার প্রেমে হাবুডুবু খাচ্ছ তা কি আমি বুঝি না? শুভ খুবই চিন্তার সহিত প্রশ্ন করে, এই পেতনিটা তোর কোন ভাইয়ের দিকে নজর দিয়েছে রে আরু? কে আর? আমাদের প্লে বয় সাদাফ। এই পর্যায়ে সাদাফ আর কিছু না বলে চুপচাপ জায়গা ত্যাগ করে, একবার পিছনেও তাকায় না। বন্ধুত্বে সে একদম এসব মানতে পারে না, আর শুভর সামনে এই ব্যাপারে সে খুবই ইনসিকিউর ফিল করবে। তার উপরে শুভ সেই কবে থেকে ভালোবাসে লিটাকে, নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে আর যাই হোক বেইমানি তো করতে পারবে না। অনেক বুঝিয়েছে লিটাকে। তার থেকে বড় কথা, সাদাব এখন প্রেম প্রীতি নিয়ে একটু ভাবে না। জাস্ট আরিশাকে রাগাতেই মেয়ে দেখলেই লাভ দিয়ে ওঠে। আরিশাও বেশ বুঝে এসব ঝগড়া করার বাহানা। আরিশা লিটার মুখটা ছাড়তেই বলে, কেন ওর সামনে বলতে গেলি এসব? এমনিতেও সে এখন ইজি ফিল করে না আমার সামনে। শুভ মনে মনে ভাবে, মেয়েটা কি কখনোই আমার অনুভূতি বুঝতে পারবে না? এই যে এত এত কেয়ার করি, ভালোবাসি, তা কি সে কখনো বুঝতে পারবে না? শুভ গম্ভীর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। পিছন থেকে আরিশা গলা উঁচিয়ে সাদাফকে ডাকে, এই সাদাফ, আমাকে নিয়ে যা, আমি যাব তোর সাথে। কালকে চলে আসে উষা রেগে আছে, আজকে যেতে হবে। জলদি আয় তাহলে। যাই রে, কাল ভার্সিটিতে দেখা হবে। চার বন্ধু ধানমন্ডি লেকে এসেছিল আড্ডা দিতে। আরিশা আর সাদাফ সম্পর্কে মামাতো এবং ফুফাতো ভাই বোন হলেও বয়স একই হওয়ায় একই স্কুল এবং একই কলেজ এবং অবশেষে একই ভার্সিটিতে পড়তেছে। ভাই বোন আর বন্ধুত্বের পরে ওদের আরেকটা সম্পর্ক হলো সাপে নেউলের সম্পর্ক। উষার সাথে সাদাফ এবং আরিশার খুব ভালো ভাব হলেও একে অপরে ওরা সাপবেজি। আরিশা সাদাফের বাইকের কাছে পৌঁছাতেই সাদাফ বলে,
এই মোটু, তোকে আবার বাইকে ওঠাতে হবে এখন? আল্লাহ, এর আগে আমি মারা গেলাম না কেন? কতবার বলেছি এই সিটটা শুধু আমার বইয়ের জন্য। তার থেকে বড় কথা, তোর গায়ে যে গন্ধ, উফ, ইয়াক, থু। আরিশা রাগে কটমট করতে করতেই বলে উঠল, তোর মতো ছাগলের সাথে কে যেতে চাচ্ছে বল? আর তুই কি বললি? আমার গায়ে গন্ধ? নিজের গায়ের গন্ধটা একবার দেখ। এই গন্ধেই তো আমি অজ্ঞান হয়ে যাব। ছি ছি। কি বললি তুই? আমার গায়ে গন্ধ? অজ্ঞান হয়ে যাবি? যাক, স্বীকার তো করলি যে আমার গায়ের গন্ধ সুন্দর। যে কেউ এই গন্ধ পেয়ে মাতাল হয়ে টাল হারাবে। আর মাতাল হবেই বা না কেন? দামি ব্র্যান্ডের সুগন্ধি যে মেখেছি। মাখবি না কেন? সপ্তাহে একদিন গোসল করলে তো এইসবই ব্যবহার করতে হবে। পারফিউম আমাদের জন্য হারাম, পারফিউম দেয় না। তাও দেখ, শরীর থেকে সুগন্ধ বের হয়। কথাটা বলেই নিজেকে আরো 2 কদম এগিয়ে নিল সাদাফের দিকে। সুগন্ধ না, ডাস্টবিনের গন্ধ, ইঁদুর পচা গন্ধ। বাড়ির সবাই আজকে তোর মতো গাধাওয়ালি পেতনির গন্ধে জ্ঞান হারাবে। কি বললি তুই? বলেই সাদাফের পিঠে ধূপধাপ কিলঘুষি বসিয়ে দিল আরিশা। আরে থাম থাম, এমনি মারতে থাকলে কোনো মেয়ে আর আমাকে চয়েস করবে না রে গাধি। বাইকে দেরি হয়ে গেছে, বাড়ি গেলে মায়ের খাইতে হবে। তুই যাম তোর ভাঙা বটবটি নিয়ে। হোয়াট ডু ইউ মিন বাই ভাঙাবাড়ি? আমার নিউ R15 এটা। R-Pond বা R15 হোক হোক, যা খুশি হোক, আমার কি? ওর জলদি, আজকে রাইডে যেতে হবে। ওষার মনটা খারাপ। আরিশা মনে মনে ফোন দিয়েটে বাইকে উঠে বসে। রান্নাঘরে তরকারি বসিয়ে ধ্যানে মগ্ন মারিয়া জামান। লিপি বেগম পাশে এসে দাঁড়ায়। মারিয়া জামানকে অন্যমনস্ক দেখে শুধায়, কি হয়েছে? কোথায় হারিয়ে গিয়েছিস? তরকারি তো পুড়লো বলি। ভাবছি ভাবি, ভাবছি। লিপি বেগম তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকায়। কি ভাবছিস? কিছু হয়েছে? নাবিলের সাথে আবারও ঝগড়া হয়েছে? না, সেরকম কিছু না। ভাবছি উষাকে নিয়ে। জানোই তো আরাফ কতটা ভালোবাসে ওকে। ছেলেটা কাল রাতে কয়েকবার রুমে আসে, বারবার একই কথা বলে। উষার মধ্যে কি কোনো কমতি আছে? কেন সাগর এমন করছে? লিপি বেগমের মুখটা আবারও কালো হয়ে আসে। চিন্তার ছাপটুকু এবার পাল্লা দিয়ে বেড়ে যায়। এই একই চিন্তা তো সে নিজেও করছে, সাথে নিজের স্বামীকেও ভুগতে দেখেছে। এবার বদনাম হলে যে বাবা মেয়ে কেউ বেঁচে থাকতে পারবে না। সেটা তো আমিও ভাবি রে মারিয়া। এবার যদি গায়ে ডিভোর্সের ট্যাগ লাগে, মেয়েটা তো পুড়বেই। নাহিদ হয়তো মেয়ের এই করুণ পরিণতি নিজ চোখে দেখতেও পারবে না। আমার ছেলেটা তো এতটাও অবুঝ না, তাই না রে মারিয়া? বুঝতার ছেলেটা কেন এমন করছে? ভাবি, 1 কাপ কফি দিতে পারবেন? দুই যা ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখেন নাহিদ ভুইয়া। সাধারণত এমন সময় তিনি বাসায় থাকেন না। আজকে শরীরটা খারাপ বলে বাসায় চলে এলেন। আপনার কি শরীর খারাপ দাদা? লিপি বেগম বললেন, বিকেলের রক্তিম আকাশ ভীষণ আদুরে লাগে। শেষ মুহূর্তে সূর্য তার রক্তিমাভা ছড়িয়ে দেয় চারিপাশে। চারদিকে সন্ধ্যা নামার প্রস্তুতি চলছে। নভেম্বর মাস শুরু হলো 5 দিন। ঢাকা শহরে এখনও শীত পড়েনি। ব্যস্ত শহরটাতে গ্রামের মতো অত বেশি শীত পড়ে না। শীত উপভোগ করতে হলে যেতে হবে গ্রামে। কুয়াশাচ্ছন্ন চারদিক দেখতেই মনে কেমন শান্তি শান্তি অনুভব হয়। 3 তলা বিশিষ্ট ভুইয়া বাড়ির ছাদের এক কোণায় ছাউনির নিচে সিমেন্ট দিয়ে চেয়ারের মতো করে বসার জায়গা করা, আর মধ্যে গোল করে টেবিলের শেপ দেওয়া। এখানে চাপাচাপি করে বসলে 15 থেকে 20 জন বসা যাবে, এতটা জায়গা নিয়ে করা হয়েছে। গোলাকৃতির টেবিলে মাথা রেখে উষা চেয়ে আছে অদূর আকাশের পানে। আকাশের মেঘ আর চাঁদ, উষার দুর্বলতা, আসক্তি, ভালো লাগা এবং ভালোবাসা। পূর্ণিমার রাতে চাঁদ দেখেই সারা রাত কাটিয়ে দিতে পারে। মাঝে মাঝে নিজের কাছেই অবাক লাগে, একটা মানুষ কি করে এত জ্যোৎস্নাপ্রেমী হতে পারে? কি করে আকাশ আর আকাশে থাকা চাঁদ এত প্রিয় হয় মানুষের? এত দেখে তবু কেন এই সৌন্দর্য উপভোগ করার নেশা কমে না? একই জিনিস বারবার দেখতে কেন কখনো মন বিরক্ত হয় না? ভাবে উষা, আবার মুহূর্তেই হেসে ফেলে। ওই অদূরে চাঁদটা আর আকাশটা তো তার ভীষণ প্রিয়।
তার দুঃখের সময়ের সঙ্গী। এই জমিনে বসে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস বা মুচকি হাসি দিলেও সেটা আমার মহান রব লক্ষ্য করেন। এত এত বান্দা থাকতে আমার রব আমার উদাসীনতা দেখেন। আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসিটাও সওয়াব। চারিদিকে সন্ধ্যা নামার আয়োজন। উষা মন দিয়ে দেখছে এই আয়োজন আর উপভোগ করছে। হঠাৎই শুনতে পেল কয়েক জোড়া পায়ের শব্দ, কিন্তু মাথা তুলল না। উষা খুব ভালো করেই জানে কারা আসছে। রাফিদ এসে বসলো উষার পাশে। উষা এবার মাথা তুলল আর সাথে সাথেই রাফিদ তার মাথাটা উষার কাঁধে রাখল, চোখ বন্ধ করে নিল। যেন পরম শান্তির স্থান এটা। উষা ডান হাত দিয়ে ভাইয়ের মাথার চুলে বিলি কাটতে লাগলো। উফ বনু, এই জিনিসটারই কমতি ছিল। কি যে শান্তি লাগছে এবার। দুনিয়াতে বোনের থেকে মূল্যবান কোনো উপহার হয় না। এই দুনিয়ায় যার কোনো বোন নেই সে সবচেয়ে বেশি অসহায়। উষা মন ভরে শ্বাস নিল। রাফিদের থেকে দৃষ্টি সরিয়ে আরাফের দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিল। ঠোঁটে হাসি নিয়েই বলল, আমার ভাইজানের কি ক্লান্তি লাগছে না? আপনি বিশ্রাম নেবেন না? বোনের ডাকে আরাফ এসে বা পাশে বসল। তড়িৎ বেগে মাথা রাখল উষার কাঁধে। রাফিদের দেখা দেখি আরাফও চোখ বন্ধ করে নিল। এই আদুরে দৃশ্য দূর থেকে ভিডিও করলো আরিশা। সাদাফ রাগে ফুসফুস করতে করতে গোল টেবিলে উঠে বসল। এক প্রকার চেঁচিয়েই বলল, উশির বাচ্চা, যত বিপদ আর ইচ্ছে পূরণের সময় হবে তখন শুধু আমাকে চোখে দেখিস। আইসে ইচ্ছে পূরণের সব ব্যবস্থা এক ভাইজানেরই করে দেয়। তুই করিস না, আজ এরা পাবলিক। আমার ভাবির সাথে মুখ সামলে কথা বলো সাদাব, নয়তো ব্রান্ড বাজিয়ে ছেড়ে দেব। ভুইয়া বাড়ির বড় ভাইয়ের সাথে কথা বলছিস তুই, ভুলে যাস না। বলেই ঠোঁট টিপে হাসল রাফিদ। যা দেখে আরাফ বলল, তারপরে সে আবার আমার বোন, আবার আমার বড় ভাবি। জুতা পিঠা না খেতে চাইলে মুখ বন্ধ রাখ। আইসে আমার। বলেই ঝুঁকে দুই ভাইয়ের বাহু আর বোনের গলা জড়িয়ে ধরল। আরিশা এবার ভিডিও অফ করে দৌড় দিল। আমি কই, আমাকে জায়গা দে। এ সাদুর বাচ্চা, সর। উফ, মোটু তুই একদম আসবি না। তোর শরীরে যে ইঁদুর পচা গন্ধ। সাদাফরে, অতি শীঘ্রই আমি তোকে দুনিয়া থেকে আউট করব বলে দিলাম। বাকি চারজন উচ্চস্বরে হেসে উঠল। সাদাফ উষার দিকে তাকিয়ে বলল, বনু, তাহলে আজকে রাতে হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না? কখন বের হবে? একদম না, এখন দিনকাল ভালো না সাদাফ, দেশের পরিস্থিতিও ভালো না। এত রাতে মেয়েদের নিয়ে বেরোবি, তাও আবার বাইকে করে। আমি একদম সঙ্গ দিব না। আরাফ ভাইয়ের কি মতামত? আমিও না করতাম, তার আগে তুই বলে দিলি। একদম বাইরে যাওয়া যাবে না। তার চেয়ে বরং চল সারা রাত নিচে ব্যাডমিন্টন খেলি। উষা আর আরিশা লাফিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ তাই সই, এতেই হবে। চলো ভাইয়া, চলো এক্ষুনি চলো। না না, আগে এক কাজ করি, মাগরিব আর এশার নামাজ শেষ করি, সাথে এখন সন্ধ্যার জন্য নাস্তা বানাই। নাস্তা খেতে খেতে টার্কি ড্রামার একটা এপিসোড শেষ করে ফেলবো। পরে নামাজ শেষে খেলতে নামবো। কি বলো আহি আপু, কেমন হবে ভাইজান? এটাই পারফেক্ট। সাদাব দেখ কি কি লাগে ওদের। আর রাফিদ, তুই আমার সাথে চল। বিছানায় বসে ফেসবুকে সাগরের আইডি স্ক্রল করছে উষা। নাহিদ ভুইয়া মেয়ের থেকে অনুমতি নিয়ে মেয়ের রুমে আসে এবং পাশে বসে। উষা বাবাকে পেয়ে এক সাইডে হাত দিয়ে জড়িয়ে ধরে মাথাটা রাখে বাবার বুকে। নাহিদ ভুইয়া মেয়ের মাথায় হাত বুলাতে থাকেন। আম্মু, তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। তুমি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ভার্সিটি যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা পড়াশোনা করতে পারো। নিজের মন মর্জি মতো করবে যা করবে। বাহ্যিক কোনো বিষয় নিয়ে মাথা ঘামাবে না একদম, ঠিক আছে? উষা মাথা উপর নিচ করে, যার মানে সে বুঝেছে। বাবার বুকে মাথা রেখেই বলে, আচ্ছা আব্বু, আমার জন্মদাত্রী মায়ের কিসের অভাব ছিল? সে কেন এমন করলো বলো তো? তার কি কোনো কিছুর কমতি ছিল? মায়েরা এমন হয় বলো তো? আজকে তো আমার জীবনটা অন্যরকম হতো, তাই না বলো? দরজার বাইরে সিজান ভুইয়া আর নাবিল ভুইয়া এসেছিল। ভেবেছে মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, কিন্তু বাবা মেয়ের কথার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে যান, ভিতরে আর ঢুকেন না।
নাহিদ ভুঁইয়ার অন্তরটা ধক করে ওঠে। নিজের মেয়েকে কি উত্তর দিবেন তিনি? মেয়ের জন্মদাত্রী মাতা যে অনেক বেশি লোভী, অনেক বেশি অহংকারী। কি বলবে উনি? এতটাই লোভী যে নিজের পেটের সন্তানটাকেও মেরে ফেলতে চেয়েছিলেন। বুক চিরে আসা দীর্ঘশ্বাস ফেলে নাহিদ ভুঁইয়া বলেন, বেইমান আর লোভীদের কখনো তৃপ্তি মেটে না মা। ওদেরকে তুমি যত দিবে ততই ওদের কাছে কম মনে হবে। এসব নিয়ে ভেবো না তো আম্মু। তোমার এই বাবা বেঁচে থাকতে তোমার সাথে খারাপ কিছুই হবে না। আর বড় আব্বুকে বিশ্বাস করো তো, আস্থা রাখো ওনার উপরে। ওনার সিদ্ধান্ত কখনোই ভুল হয় না। আমি ওনার অবাধ্য ছিলাম, তাই এমন। দরজার বাহিরে সিজান ভুঁইয়া দীর্ঘশ্বাস ছাড়লেন। মনে এক অন্যরকম প্রশান্তি অনুভব করলেন।